আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, সুন্দর আছো, ভালো আছো। আমরা প্রতিনিয়তই ঠিক আগের মতো বি ইউনিটের মতোই আরও একটা সাধারণ সাম্প্রতিক ক্লাস নিয়ে হাজির হয়েছি। এরপর আমরা ম্যারাথন ক্লাস দিব। আজকে ডি ইউনিটের জিকে নাম্বার যে 20 নাম্বার আছে, এই 20 নাম্বারের মধ্যে সাম্প্রতিক যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা আছে সেইগুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। প্রিয় ভাইরা, একটু দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। আজকে তোমাদের সাথে একেবারে সুন্দর মতো সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এগুলোর সাথে তোমাদের একটু পরিচয় করে দিব। ওকে, হ্যাঁ, একটু তোমাদের পরিচয় করাই দেবো জাস্ট। হ্যাঁ, তোমরা একটু দ্রুত চলে আসো, প্রিয় ভাইরা, একটু দ্রুত চলে আসো। আজকে যে ক্লাসটা তোমাদের খুবই স্পেশাল, খুবই গুরুত্বপূর্ণ। তোমার হচ্ছে যেইটা বিষয়টা আছে তোমাদের সাম্প্রতিক ডি ইউনিটের জন্য, এটা তোমাদের কভার করবে ইনশাল্লাহ। আশা করি আমার সব কিছু সুন্দর বোঝা যাচ্ছে, স্পষ্ট আছে। তোমরা একটু জাস্ট ক্লাসে শেয়ার দিবা। আজকে ক্লাসের যে পিডিএফগুলো আছে এই পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দেবো। প্রিয় ভাইরা, আজকে তোমার ক্লাসের পিডিএফগুলো সবগুলো তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করবো। একটু জাস্ট কি করবা, একটু শেয়ার দিয়ে তোমার শেয়ার দিয়ে জাস্ট আমাদের একটা অ্যাসেস দিবা যে শেয়ার দিয়েছি, পিডিএফটা আমাদেরকে দিন, ঠিক আছে? ওকে, ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ক্লাসে প্রবেশ করব। প্রিয় ভাইরা, একটু দ্রুত যুক্ত হবা। আচ্ছা, এই ক্লাসটা কেন গুরুত্বপূর্ণ জানো? কারণ হচ্ছে তুমি দেখবা বিগত বছর সাম্প্রতিক ডি ইউনিটের মধ্যে দেখবে সাম্প্রতিক দেখা যাচ্ছে যে 7 থেকে 8টা প্রশ্ন চলে আসে। তো এই 7 থেকে 8টা প্রশ্ন তুমি কিভাবে খুব সহজেই তুমি হচ্ছে ক্র্যাক করতে পারবা বা সহজে নিতে পারবা অ্যান্সারগুলো, সেই বিষয়গুলো তোমাদের সাথে একটু আলোচনা করব এবং তোমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে সাম্প্রতিক যে বিষয়গুলো আছে এগুলো কোত্থেকে আসে, এটা তোমাদের একটু আলোচনা করব। হ্যাঁ, ওকে। এই তো আমি দেখতে পাচ্ছি আমার সাথে অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছ। হ্যাঁ, জাস্ট একটু শেয়ার দাও, যারা যারা এখনো শেয়ার দেওনি। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ভাইয়া, এখনো যারা শেয়ার দাওনি বা হ্যাঁ, ওকে, একটু শেয়ার দিয়ে দাও। হ্যাঁ, ক্যাপসুল পড়লে হবে, সাম্প্রতিক যে আলাদা বই কিন্তু ওটাই পড়তে হবে ভাইয়া। ওকে, তাহলে দেখো আমি তোমাদের সাথে একটু আলোচনা করব যে কিভাবে তুমি খুব সহজেই এই বিষয়গুলো ক্র্যাক করতে পারো এবং সাম্প্রতিক যে বিষয়গুলো তোমার জানতেই হবে এবং যেগুলো তোমাকে দেখে যেতে হবে সেগুলো তোমাকে দেখার চেষ্টা করবো, একেবারে রিসেন্ট জিকে। হ্যাঁ, একবার সাম্প্রতিক বিষয়গুলো। ওকে, হ্যাঁ, এসএস কোথায় দিব ভাইয়া? এসএস হচ্ছে আমাদের পেজে দিবা। হ্যাঁ, তুমি এসএস পেজে দিবা যে ভাইয়া ক্লাসে শেয়ার দিয়েছি, পিডিএফটা আমাদের দিন। ওকে ওকে ওকে, ঠিক আছে। এখন তোমরা অনেকে শেয়ার দিয়ে চলে যাচ্ছ। আমি দেখবো লাস্ট ক্লাস যে থাকবে, লাস্ট ক্লাসের পিডিএফটা, মানে লাস্ট ক্লাসের পিডিএফটা তোমার স্ক্রিনশটটা, আর হচ্ছে তোমার ক্লাস যে শেয়ার দিয়ে সেটা একটা স্ক্রিনশট দাও। মানে তুমি যে ক্লাস করছো, একটা হচ্ছে ক্লাস না করলে আমি উত্তর দিব না। তোমার যখন পিডিএফ চাইবা তখন আমি কি করবো না, অ্যান্সার উত্তর দিব না। এখন উত্তর দিব ঠিকই, বুঝছো? এখন মনে করো যে অ্যান্সার উত্তর দেওয়া আছে, কোনো পরে কি থাকবে না, উত্তর দেওয়া থাকবে না, ঠিক আছে ভাইয়ারা? তাহলে ক্লাস না করে চলে যাবা, এটা হবে না। তাহলে কি করতে হবে, তুমি অ্যাসেস দিবে একটা, এটা অ্যাসেস দিবা, তুমি শেয়ার দিয়েছো আর শেষ পর্যন্ত ক্লাস করছো, জাস্ট একটা দিবা, ঠিক আছে? ওকে ভাইরা, তাহলে আমি ক্লাসে প্রবেশ করি। আমি ক্লাসে প্রবেশ করি। প্রথম প্রশ্ন, আমার একেবারে বেসিক প্রশ্ন, সেটা হচ্ছে একেবারে আমাদের একবারে সাথে যেটা খুবই পরিচিত বলতে হবে, সেটা হচ্ছে কি আমার, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম প্রথম শুরু হয় কোন গ্রাম থেকে? এই যে গ্রাম থেকে বলছে। এখন এই গ্রামটা কেন শুরু করলাম? কারণ এই গ্রামটার সাথে তোমরা যারা আছো, যারা চট্টগ্রামে পরীক্ষা দিতে আসবা, সবার সাথে এই গ্রামটা পরিচিত। হ্যাঁ, এই গ্রামটা পরিচিত। এখন এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম কি? জোবরা, গোবিন্দপুর, শ্রীপুর নাকি মিরপুর? শ্রীপুর, মিরপুর। হ্যাঁ হ্যাঁ, জোবরা গ্রাম। তোমরা হয়তো জানো যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই চট্টগ্রাম আমি যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ সহজ কথা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি নিজে যেখানে দাঁড়িয়ে আছি, আমি যেই গ্রামে দাঁড়ায় আছি সেটা হচ্ছে এই জোবরা গ্রাম, সেটাই জোবরা গ্রাম। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, তোমরা জানো ডক্টর মোহাম্মদ ইউনূস তোমার হচ্ছে এই যে গ্রাম থেকে গ্রামীণ ব্যাংকের যে গ্রামীণ ব্যাংক 2006 সালে গ্রামীণ ব্যাংক যে ঋণ ব্যবস্থা, এই ঋণ ব্যবস্থার কারণে তিনি নোবেল পুরস্কার পান। আর উনি প্রথমে এই গ্রামীণ ব্যাংকের কার্যক্রমটা শুরু করে হচ্ছে জোবরা গ্রাম থেকে, যে গ্রামের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত। সহজ কথা হচ্ছে যে গ্রামের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অবস্থিত, বুঝতে পারছো ভাইরা? তাহলে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আর আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে। এই ক্যাম্পাসেই তোমার হচ্ছে দাঁড়িয়ে আছে জোবরা গ্রামের মধ্যে, আমি দাঁড়িয়ে আছি জোবরা গ্রামের মধ্যে, এই যে গ্রামের মধ্যে দাঁড়িয়ে আছি, যে গ্রাম থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস
তোমার হচ্ছে এখানে কার্যক্রমটা শুরু করছে। তাহলে এই যে বিষয়গুলো তোমাদের দেখাবো, এটা নোট করে রাখবা, এটা নোট করে রাখবা। এগুলো খুবই সাম্প্রতিক, এভাবে আসার সম্ভাবনা বেশি। এখন এই সব প্রশ্ন আসার সম্ভাবনা কেন বেশি? যেমন আমি বি ইউনিটে তোমাদেরকে বলছিলাম যে আবুল ফজল, তোমরা হয়তো নাম শুনছো আবুল ফজল, হ্যাঁ, আবুল মানব কল্যাণ, আবুল ফজল। এই আবুল ফজল ব্যক্তি সম্পর্কে পরীক্ষার প্রশ্ন আসবে আমি 100% গ্যারান্টি দিয়ে বলছিলাম। কেন বলছিলাম জানো? কেন বলছিলাম? কারণ হচ্ছে এই আবুল ফজল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্ক আছে। ওনার কি আছে? ওনার কি আছে বা সম্পর্ক আছে। ঠিক একইভাবে, ঠিক একই সূত্রে এই গ্রামীণ ব্যাংক বলো, ডক্টর মোহাম্মদ ইউনূস বলো, আর জোবরা গ্রাম বলো, এই সবকটা বিষয় কেন জানি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করে। বুঝতে পারছো? তাহলে আমি আবার বলে দিচ্ছি, যেহেতু বি ইউনিটে বাংলাতে কোশ্চেন আসছে আবুল ফজল কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, এটা প্রশ্ন আসছে। উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। পাশাপাশি এই গ্রামীণ ব্যাংক কার্যক্রম শুরু করে কোনটা থেকে? এই জোবরা গ্রাম থেকে। জোবরা গ্রাম কোথায় ভাইয়া? সেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় মানে যে গ্রামের মধ্যে আছে, ফতেহপুর ইউনিয়নের মধ্যে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা। ঠিক আছে, হ্যাঁ, পিডিএফ অবশ্যই দিব, পিডিএফ দিব ভাইয়া। ঠিক আছে, শেয়ার দিতে হবে। ওকে, এখন তাহলে আমার সঠিক উত্তর এই নাম্বারটা, এই নম্বর রাখবা। আমি আজকে যে কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করবো বা যেগুলো তোমাদের দেখাবো, প্রত্যেকটাই এমসিকিউ, মানে একবারে মানে আসে না যে তুলে দিয়ে দিলে, এরকম না। আমি একবারে বেছে 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 যেগুলো ভর্তি পরীক্ষা আসার মতো গবেষণা করে দিয়েছি। খুবই ইম্পর্টেন্ট। দেখবা তুমি যখন দেখবা স্লাইডগুলো, পরে কাছে মনে হবে না বা এটা আসতে পারে, আসার মতো দেখবা, তোমার কাছে এটা ফিল হবে। তাহলে প্রিয় ভাইরা আমি আসি। হ্যাঁ, আমার প্রথম উত্তর হচ্ছে কিবা এটা হবে। দেখি উত্তরটা কি? হ্যাঁ, জোবরা গ্রাম। কি গ্রাম? জোবরা গ্রাম। এই জোবরা গ্রামে আসে। ওকে, নেক্সট কোশ্চেনে আসি আমি। আমার নেক্সট কোশ্চেন হচ্ছে এটা কি ভাই? এই যে এটা, সেটা কি? সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবনী কোন দুটি দেশের মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়? তাহলে আমি এসএসসিতে তোমার হচ্ছে অন্তর্ভুক্ত করা হয়েছে কোন দুইটা? ভারত যুক্তরাজ্য, ফ্রান্স, পরে হচ্ছে কানাডা, নাকি হচ্ছে চীন ও রাশিয়া। এখন একজন নার্সার সিট কনফার্ম করে দিবে, বুঝছো? ওকে, ব্যান করে দেবো, ওকে এখনই ব্যান করে দেবো, শেষ। ওর আর সিট লাগবে না, ও নিজে সিট পাবে না। ঠিক আছে ভাই, দেখো ডক্টর মোহাম্মদ ইউনূস জীবনে কোন দুটি দেশের মাধ্যমিক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে? হ্যাঁ, অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা হচ্ছে কি ভাই? সেটা হচ্ছে আমার এই যে, এটা হচ্ছে কানাডা আর জাপান। এই দুইটা দেশে ডক্টর মোহাম্মদ ইউনূস, এখন দেখবা এই ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে বি ইউনিটে তেমন একটা প্রশ্ন আসে না। আসছে কি? অন্তর্বর্তীকালীন সরকার কত তারিখে শপথ মানে দায়িত্ব গ্রহণ করে, এটা আসছিল পরীক্ষায়। কিন্তু ডক্টর ইউনূসকে নিয়ে স্পেসিফিক প্রশ্ন হয় নাই। যেহেতু হয় নাই, তাহলে ডি ইউনিটে হওয়ার সম্ভাবনা আছে। আমি আর কেন জানি মনে হয়, আমি যখন প্রশ্নগুলি করি বা বানাই বা স্লাইডগুলো তৈরি করি, তখন এগুলি মনে হয় যে আসলেই এই প্রশ্নগুলো আসার মতো বা আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। ওকে ওকে, ঠিক আছে ভাই। তাহলে দেখো, তাহলে উত্তর কি ভাই? এটা হচ্ছে আমার কানাডা আর জাপান। ঠিক আছে, কানাডা আর জাপান। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তোমাকে কয়েকটা কোশ্চেন আমি দেখাবো, যেগুলো আসতে পারে। যদি কোশ্চেনগুলো দেয়, ওনার সম্পর্কে যদি কোশ্চেন পরীক্ষায় দেয়, তাহলে এগুলো দিতে পারে, এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমি উত্তর কি পাবো? উত্তর হচ্ছে সি নাম্বার, কানাডা ও জাপান। কানাডা ও জাপান। ঠিক আছে, কানাডা ও জাপান। ঠিক আছে ভাই, ওকে। আমার নেক্সট কোশ্চেন চলে আসি। এটা হচ্ছে আমার সি নাম্বার উত্তর। হ্যাঁ, নেক্সট কোশ্চেন হচ্ছে একটা, ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সালে নোবেল পুরস্কার লাভ করে? এটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই যে গ্রামীণ ব্যাংকের যে কথা বলতেছি না ভাইয়া, গ্রামীণ ব্যাংক, এই যে গ্রামীণ ব্যাংক কত কথা বলতেছে। এই গ্রামীণটা শুরু হয়েছে থেকে? জোবরা গ্রাম থেকে শুরু হয়েছে। জোবরা গ্রাম থেকে শুরু হয়েছে। এই ব্যাংক যে প্রতিষ্ঠিত হয়েছে, হওয়াটার পরে যে মানুষকে ঋণ দিত, ক্ষুদ্র ঋণ দিত, মানুষ টাকা হাওয়াত দিত, এই ঋণটা জন্য উনি কত সালে, উনি বাংলাদেশের প্রথম অনুযায়ী কত? ওকে, তাহলে উত্তর হচ্ছে কি ভাই? উত্তর হচ্ছে আমার এই যে সি নাম্বারটা, 2006 সালে। 2006 সালে বুঝছো? 2006 সালে ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পুরস্কার পান। শান্তিতে নোবেল পুরস্কার পান। ওকে ভাই, 2006 সালে। ওকে ওকে, ঠিক আছে। আমি দেখবো, আমি উত্তরটা মিলাবো। হ্যাঁ, মিলাবো আমার সাথে সাথে। আজকে খুবই একবারে ইম্পর্টেন্ট বাছাই করে কোশ্চেন দিয়েছি তোমাদেরকে। মানে অনেকগুলো কোশ্চেন দেই না, জাস্ট কয়েকটা কোশ্চেন দিয়েছি যেগুলো তোমার জন্য দরকার, তোমার জানা দরকার আর কি। হ্যাঁ, দেখো ভাইয়া, আমি হয়তো পরীক্ষা শেষে আবার একটা ভিডিও বানিয়ে দেখাইতে পারবো ভাই, যে কোশ্চেনটা তুমি তোমাদের পড়াইছি, হয়তো এরকম। হ্যাঁ ভাই, তাহলে পরবর্তী প্রশ্ন আসে। আমি দেখো, আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, বর্তমান 2025 মানে এই সময়টা বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে? প্রশ্ন হচ্ছে এটা, মানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার বর্তমান সময়ে, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটা যে হবে, এই নির্বাচনটা হবে এই তোমার হচ্ছে ইলেকশন বা এই সিই মানে ইলেকশন কমিশনার বা নির্বাচন কমিশনার যিনি আছেন তার অধীনে। এখন সেই নির্বাচন কমিশনার আসলে কে? উনি হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার, প্রধান। হ্যাঁ, সবাই না,
প্রধান নির্বাচন কমিশনে কাজী হাবিবুল আউয়াল মানে আওয়ামী লীগের সর্বশেষ মানে হচ্ছে ইলেকশন কমিশনার ছিল আর কি, পর আর খুঁজে পাওয়া যায় না আর কি। পরে হচ্ছে AM নুরুল হুদা, পরে রকিবুল উদ্দিন নাকি রকিবউদ্দিন নাকি হচ্ছে AM নাসির উদ্দিন। উত্তরটা কি হবে ভাই? উত্তরটা কি হবে একটু জানতে চাচ্ছি তোমাদের কাছ থেকে, দেখি উত্তর পাবো তোমাদের কতটুকু আপডেট আছো। ওকে, তাহলে আমি বর্তমান সময় মনে রাখবা, বর্তমান 2025 সালে অর্থাৎ এবার যে নির্বাচনটা হবে না, এই যে নির্বাচন নাম শুনতেছো না, এই নির্বাচনটা যে হবে, এই নির্বাচনটা এই যে ব্যক্তিটা ডি নাম্বারটা AM নাসির উদ্দিন, উনি হচ্ছেন নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার। আমি বলি উনি হচ্ছে প্রধান, ওনার অধীনে আরো 4 থেকে 6 জন নির্বাচন কমিশনার থাকবে, যারা ওনাকে সহযোগিতা করবে। তাহলে মেইন হচ্ছে উনি, মেইন কি উনি ছিলেন মেইন। আর উনি আগে ছিলেন সচিব, কি ছিল ভাইয়া? উনি আগে সচিব ছিলেন, সচিব থেকে কি হয়েছে? নির্বাচন কমিশনার হয়েছেন। তাহলে আমি একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলে দিই, এই যে AM নাসির উদ্দিন কেন গুরুত্বপূর্ণ? কারণ ওনার অধীনে আগামী নির্বাচনটা হবে এবং সাম্প্রতিক কি 2025 সালে, 2025 বর্তমান সময়, সেজন্য ইম্পর্টেন্ট। ওকে ভাইয়া, তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে AM নাসির উদ্দিন। ওকে, দেখি তো উত্তরটা মিলাই। হ্যাঁ, আমার উত্তর হচ্ছে AM নাসির উদ্দিন। আমার নেক্সট কোয়েশ্চেন চলে আসি, কোনটা? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন কোনটা? এখন দেখি তো, বলো দেখি এ পারবা কিনা। এখন তো অনেকেই তোমার হচ্ছে দাগাবা, বঙ্গভবন হবে, গণভবন হবে, তারপরে রাষ্ট্রীয় অতিথি ভবন হবে, নাকি হচ্ছে পদ্মা ভবন হবে। এখন কেন গুরুত্বপূর্ণ ভাই এটা? তোমরা অনেকেই শুনছো প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন, রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন, অনেকেই শুনছো, বাট অন্তর্বর্তীকালীন সরকারের যে বাসভবন থাকে, ওই বাসভবনটার নাম কি? হ্যাঁ, ওই বাসভবনটার নাম কি? তোমরা অনেকেই শুনো নাই, আমি অনেকেই হয়তো জানো না, তাহলে আমি তোমাকে জানাই দিচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেই জায়গায় বসবাস করেন, সেই জায়গাটা কোথায়? এটা কি বঙ্গভবন? বঙ্গভবনের রাষ্ট্রপতি, হ্যাঁ মনে রাখবা, রাষ্ট্রপতি। আর গণভবনে তোমার হচ্ছে কে থেকে? গণভবন হচ্ছে প্রধানমন্ত্রী। হ্যাঁ, তারপর হচ্ছে এখন কোনটা উত্তর হবে? অনেকে বলছো যমুনা, এই যে যমুনা বলছো, ঠিক আছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যেটা হচ্ছে যমুনা, হ্যাঁ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, এইখানে তোমার হচ্ছে কি? তোমার হচ্ছে প্রধান উপদেষ্টা থাকেন আর কি। তাহলে পরীক্ষায় কনফিউশন তৈরি করে দিতে পারতো না। তোমার কাছে মনে হইতে পারে যেহেতু প্রধানমন্ত্রী চলে গেছে, এখন গণভবনে থাকে কে? ইউনূস থাকে। তোমার কাছে এটা মনে হইতে পারে, কিন্তু কারণ শেখ হাসিনা গণভবন থেকে পালায় চলে গেছে, এখন গণভবন খালি, কে যাবে ওখানে? ডক্টর মোহাম্মদ ইউনূস থাকার কথা না? এরকম হয়তো প্রশ্ন মানে হওয়ার কথা, বাট হয় নাই কেন? তুমি এই যে এখানে ভুলটা করে আসবে, এখানে সি নাম্বার সঠিক উত্তর। এখানে সঠিক উত্তর সি নাম্বারটা, সেটা হচ্ছে কি? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, ঠিক আছে? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। ওকে, সি নাম্বারটা হচ্ছে ওকে, বাট ঠিক আছে। নেক্সট কোশ্চেন চলে আসবে। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে এই যে এটা দেখি, 28 জুন কোন দিবস হিসাবে পালিত হয়? তুমি দেখবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস থেকে প্রশ্ন দিবে। তুমি দেখো আগে বিগত বছরে দেখবা, আমার কেন এই প্যাটার্নটা চেঞ্জ করে না তারা, বিগত বছরও দিছে, এই বছরও দিছে। যেমন এই বছর দিচ্ছে দুর্নীতি দিবস, এরকম একটা দিবস দেখছিলাম আর কি। তো এই যে 28 জুন কোন দিবস হিসেবে পালিত হয়, কেন আমি একটু তোমাদের বর্ণনা করে দিই। এই 28 জুন হচ্ছে একজনের জন্মদিন, সে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সাহেবের জন্মদিন হচ্ছে 28 জুন। তাহলে এই জন্ম তারিখটা গুরুত্বপূর্ণ। এই যে 28 জুন যে জন্ম তারিখ, যে দিনটা আছে, এই দিনটাতে আসলে কি দিবস? বিশ্ব পরিবেশ দিবস না, পরিবেশ দিবস না। সামাজিক ব্যবসা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটাও না, শ্রমিক দিবস না। তাহলে ভাইয়া, হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে আমি কি বুঝতে পারছি ভাই? দেখো 28 জুন কোন দিবস হিসাবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, নাকি শ্রমিক দিবস, নাকি হচ্ছে সামাজিক ব্যবসা দিবস? কোনটা? সামাজিক ব্যবসা দিবস। হ্যাঁ, সঠিক উত্তর কি ভাইয়া? ওকে, তাহলে উত্তর কি পেলাম ভাইয়া? সামাজিক ব্যবসা দিবস। তাহলে 28 জুন মনে রাখবা, 28 জুন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন। 28 জুন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কি জন্মদিন, বা জন্ম তারিখ হচ্ছে 28 জুন। হ্যাঁ 28 জুন। এই 28 জুনে তোমার হচ্ছে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয় আর কি, সামাজিক ব্যবসা দিবস। ওকে, তাহলে মনে রাখবো ভাইয়ারা, সামাজিক ব্যবসা দিবস। ওকে, নেক্সট কোশ্চেন আসি। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে আমার বি নাম্বার পেয়ে গেছি ভাইয়া, এগুলো মনে রাখবা, এগুলো নোট করে রাখবা সুন্দর মতো। পরে দেখো পরবর্তী কোশ্চেন হচ্ছে আমার এটা, বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা কে ছিলেন? দেখো এই যে তুমি চিন্তা করো, এখানে কিন্তু বলা নাই বর্তমান উপদেষ্টা কে, এটাও বলা নাই। তোমাকে বলা হয়েছে একটা কোশ্চেন, বলা হয়েছে
মানে প্রাসঙ্গিক, মানে এই যে উপদেষ্টা পরিষদ অন্তর্বর্তীকালীন সরকার এর প্রাসঙ্গিক মানে প্রসঙ্গ ঠিক রেখে একটা প্রসঙ্গ রয়েছে এরকম যে বলা হয়েছে বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক, বলে নাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কি, এটা বলে নাই, বলছে কি বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা কে ছিলেন, এটা কিন্তু ডক্টর ইউনূস হবে না, ডক্টর ইউনূস বর্তমানেরটা, বাট প্রথমটা কে ছিলেন প্রশ্ন হচ্ছে এটা। বিচারপতি হাবিবুর রহমান, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, বিচারপতি মাহমুদুল আমিন, বিচারপতি মোস্তফা কামাল। ওকে, তাহলে এটা দেখো, তাহলে বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা প্রথম এই পর্যন্ত মোট তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে কয়জন? 6 জন। কয়জন ভাইয়া? 6 জন। প্রথমটা আমরা উত্তরটা দেখবো, আর বর্তমান সময় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে সঠিক উত্তর অনেকেই পারো নাই, অনেক এ দিতে আসে, সঠিক উত্তর হবে বি নাম্বারটা, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। মনে রাখবা এটা হচ্ছে আমার সঠিক উত্তর, এই যে বি নাম্বারটা, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ হচ্ছে আমার সঠিক উত্তর। প্রিয় ভাইরা, হ্যাঁ তাহলে একটু মনে রাখবা হাবিবুর রহমান, হ্যাঁ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ হচ্ছে আমার সঠিক উত্তর, বি নাম্বারটা। বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রথম উপদেষ্টা কে ছিলেন? বি নাম্বার, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ। ওকে, নেক্সট কোশ্চেন চলে আসি। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমার এই যে এটা কি বলছি, জিআই পূর্ণরূপ কি? এই যে দেখো পূর্ণরূপ কি বলছে, মানে ফুল ফর্মটা কি? জিআই পূর্ণ আমরা শুনছি, অনেক শুনছি জিআই পূর্ণ। যেমন বিএনইতে একটা প্রশ্ন আসছে, আমি যদি ভুল না করি বিএনইতে প্রশ্ন আসছে জিআই পূর্ণ, বাংলাদেশের জিআই পূর্ণ, প্রথম জিআই পূর্ণ নাম কি? সেটা জামদানি, সেটা কি? জামদানি শাড়ি। হ্যাঁ, প্রথম জিআই পূর্ণ জামদানি শাড়ি। এখন প্রশ্ন হচ্ছে জিআই মানে কি? জিআই মানে হচ্ছে জেনারেল আইডেন্টিফিকেশন, গ্লোবাল ইন্ডাস্ট্রি, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, নাকি হচ্ছে গভর্নমেন্ট ইনস্টিটিউশন? সঠিক উত্তরটা কি? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে অনেকে বলছে সি নাম্বারটা, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। হ্যাঁ, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হচ্ছে আমার সঠিক উত্তর। ওকে ভাইরা, তাহলে জিআই পণ্য যে শুনছে এতদিন, জিআই পণ্য শুনছে, প্রশ্ন হইতে পারে না ভাইয়া এই যে জিআই পণ্য, এই যে প্রথম জিআই পণ্য জামদানি শাড়ি, কারণ এই স্বীকৃতি দিল কে? মাঝে মধ্যে দেখা যায় টাঙ্গাইলের চমচম, তারপর কুমিল্লার রসমালাই যে স্বীকৃতি পেয়ে যায়, এগুলো হচ্ছে জিআই পণ্য, যেগুলো একটা ভৌগোলিক চিহ্ন নিদর্শন প্রকাশ করে। এখন প্রশ্ন হইতে পারে, আচ্ছা ভাইয়া এগুলো দেয় কারা? প্রশ্ন আসতে পারে না ভাইয়া, যে আমি জিআই পণ্য জামদানি শাড়ি হইলো, আচ্ছা এগুলো দেয় কারা? প্রশ্ন হইতে আসতে পারে না, দেয় কারা? হ্যাঁ আসতে পারে। এখন এই প্রশ্নগুলো আনসারটা দেখবো। তাহলে জিআই পণ্য মানে হচ্ছে কি? জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। ওকে, নেক্সট কোশ্চেন আসি। এই যে ভৌগোলিক নির্দেশক অর্থাৎ জিআই, যেটা কি আমরা জিআই বা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বলি, ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে কোন সংস্থা? প্রশ্ন আসতে পারে না ভাইয়া, তাহলে কোন সংস্থা তোমার হচ্ছে জিওগ্রাফিক্যাল বা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দিয়ে থাকে? কোনটা? এটা কি WTO বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে, WIPO, ইউনেস্কো, নাকি হচ্ছে FAO? এটা হচ্ছে FAO মানে খাদ্য সংস্থা, বিশ্ব খাদ্য সংস্থা হচ্ছে FAO। ওকে, তাহলে আমার সঠিক উত্তর কোনটা? একদম বলছে ইউনেস্কো। প্রিয় ভাই একটু দ্রুত বলতে হবে, ভৌগোলিক নির্দেশক জিআই পণ্য, এই যে জিআই পণ্য আমরা অনেকগুলো পাইছি, 20টা, 50টা, 54টা, 56টা পাই। এই জিআই পণ্যগুলোর স্বীকৃতি দেয় কি, বা কোন সংস্থা স্বীকৃতি দেয়? হ্যাঁ, এখন বলতে হবে কোন সংস্থা স্বীকৃতি দিয়ে থাকে। এটা কি? এটা হচ্ছে WIPO, এই যে এটা বি নাম্বারটা, WIP পরে হচ্ছে কি O, এটা হচ্ছে আমার সঠিক উত্তর, এটা হচ্ছে আমার কি সঠিক উত্তর। ও WI মনে রাখবো ভাইয়ারা। তাহলে জিআই পণ্য হিসাবে স্বীকৃতি দান করে কে? WIPO, এটা মনে রাখবা। ওকে ঠিক আছে ভাইয়ারা, আমি নেক্সট কোশ্চেন চলে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এইটা, এই যে দেখো এটা ওপেক ত্যাগ করে কোন দেশ? মানে বর্তমান সময়ে অর্থাৎ 2025, হ্যাঁ 2024 মনে হয় মেবি, বর্তমান সময় ওপেক ত্যাগ করে কোন দেশ? প্রশ্ন হচ্ছে এটা। ওপেক একবার দেখবা সংস্থা থেকে পরিষ্কার প্রশ্ন আসবে, আমি 100% গ্যারান্টিতে বলতে পারবো। এখানে আমি বলতে পারবো না যে ওপেক থেকে প্রশ্ন আসবে কিনা, এটা বলতে পারবো না, কিন্তু তোমাকে আমি 100% গ্যারান্টিতে বলতে পারবো, 100% গ্যারান্টিতে বলতে পারবো যে বিভিন্ন সংস্থা থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি তোমাকে সিউরিটি দিচ্ছি না যে ওপেক থেকে প্রশ্ন আসবে, এটা আমি তোমাকে এটা দিচ্ছি না। আমি তোমাকে দিচ্ছি ওপেকের মতো আর অনেক সংগঠন আছে, অনেক সংস্থা আছে, যেমন OIC, তারপর হচ্ছে ADB ব্যাংক, তারপর হচ্ছে কি NAM আছে, নেটো আছে, ব্রিক্স আছে, এই বিভিন্ন সংগঠন আছে বা সংস্থা আছে। এই সংস্থা থেকে একটা প্রশ্ন তুমি অবশ্যই পাবা। পাশাপাশি জলবায়ু সম্মেলন অর্থাৎ COP19, COP21, COP31 যে সম্মেলনগুলো হবে, পরবর্তী আসরগুলো কোথায় হবে, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা। এখানে কোনো সন্দেহ নাই।
এখানে কোনো সন্দেহ নাই। প্রিয় আমি আবার বলে দিচ্ছি তোমাদেরকে। ওকে, তাহলে দেখো ওপেক, ওপেক ত্যাগ করে কোন দেশ? এটা হচ্ছে এই সাম্প্রতিক সময়, সেটা হচ্ছে সি নাম্বারটা, অ্যাঙ্গোলা। হ্যাঁ, অ্যাঙ্গোলা। এটা এখন প্রশ্ন হইতে পারে অ্যাঙ্গোলা, এমন প্রশ্ন হইতে পারে পরীক্ষায়, ওপেক ত্যাগ করে অ্যাঙ্গোলা নিচের কোন মহাদেশের? এখন প্রশ্ন আসতে পারে অ্যাঙ্গোলা কোন মহাদেশের? হ্যাঁ, অ্যাঙ্গোলা কোন মহাদেশের দেশ? হ্যাঁ, কোন মহাদেশ বলো দেখি, কোন মহাদেশীয় দেশ? হ্যাঁ, কোন মহাদেশীয় বলো দেখি, অ্যাঙ্গোলা এই দেশটা কোন মহাদেশে আছে? হ্যাঁ, কোন মহাদেশে আছে অ্যাঙ্গোলা? ঠিক আছে, হ্যাঁ 2014 সালে না ভাইয়া, 24 হবে। আমাকে বলতে হবে যে অ্যাঙ্গোলা, হ্যাঁ এই অ্যাঙ্গোলা তোমার হচ্ছে কোন মহাদেশের দেশ, বা এটা কোন মহাদেশে আছে, কোন মহাদেশে, কোন, হ্যাঁ স্লাইড দিলে, হ্যাঁ স্লাইড দিব, স্লাইড দিতে হলে ভাই জাস্ট একটা স্ক্রিনশট দিবে এসএস। হ্যাঁ, ক্লাস করছো, পর হচ্ছে কি শেয়ার দিয়েছো, একটা স্ক্রিনশট দিলে হবে। ওকে, তাহলে ওপেক যেটা আছে, ওপেক সর্বশেষ ত্যাগ করে হচ্ছে অ্যাঙ্গোলা। ওপেক জিনিসটা কি এটা আসবো, একদম বলছে আফ্রিকা মহাদেশে। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে ফিজ বলছে যে বর্তমান সদস্য 12 নাকি 13? 12। দেখি আমি উত্তরে দেখবো, এখানে সব ব্যাখ্যা এখানে আছে। এই যে ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছি তোমাদেরকে, তোমাদের সুবিধার্থে। ওপেক মানে কি? ওপেক মানে হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তাহলে ওপেক মানে হচ্ছে কি? অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তাহলে ওপেক পাইলাম হচ্ছে পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির একটি আন্তঃসরকারি সংস্থা। এর সদস্য সংখ্যা মোট 12। কত ভাইয়া? 12। আবার বলে দিচ্ছি, বর্তমান সময়ে ওপেকের মোট সদস্য সংখ্যা হচ্ছে কয়টা? 12টি দেশ। কয়টা দেশ ভাইয়া? 12টি দেশ। ওপেকের বর্তমান সদস্য মনে রাখবা, ওপেকের বর্তমান সদস্য এখানে অক্ষর কয়টা? 1 2 3 4টা, 3 4 12 মনে রাখবে বাবা, 3 4 12 শেষ। তাহলে ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 12 জন, 12টা দেশ। কয়টা? 12টা দেশ। ওকে, এখন 1 জানুয়ারি 2019 সালে কাতার, এবং 1 জানুয়ারি 2020 সালে ইকুয়েডর, এবং 1 জানুয়ারি 2024 সালে অ্যাঙ্গোলা সদস্য পদ ছেড়ে দেওয়ার দরুন এর সদস্য সংখ্যা বর্তমান 12টি। তাহলে বর্তমান সময়ে ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 12, আর সর্বশেষ যে ত্যাগ করছে সে হচ্ছে 24 সালে অ্যাঙ্গোলা। এই যে পাইলাম আমরা। তাহলে কি অ্যাঙ্গোলা ত্যাগ করছে, সর্বশেষ ত্যাগ করছে। তাহলে সর্বশেষ যে দেশটা ওপেক থেকে বের হয়ে গেছে সেটা হচ্ছে অ্যাঙ্গোলা 2024 সালে। আর ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 12টি দেশ। কয়টা দেশ ভাইয়া? 12টি দেশ। ওকে, আফ্রিকা মহাদেশ। ঠিক আছে ভাইয়া, মিতু বলছো, হ্যাঁ তারপরে শাইলা সিতু বলছো। ওকে ভাইয়া, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার 12। সঠিক উত্তর কি ভাইয়া? সঠিক উত্তর হচ্ছে 12। তাহলে সঠিক উত্তর 12টি দেশ ওপেক থেকে বেরিয়ে গেছে অ্যাঙ্গোলা। নেক্সট কোশ্চেনে আসি আমি। নেক্সট কোশ্চেন হচ্ছে আমার এটা, জোট নিরপেক্ষ আন্দোলন, যেটাকে আমরা NAM বলি, NAM, হ্যাঁ নন অ্যালাইন মুভমেন্ট আর কি। জোট নিরপেক্ষ আন্দোলনের 121তম। তাহলে বোঝা যাচ্ছে ওনার বর্তমান সদস্য হচ্ছে কত? 123। কত ভাইয়া? 123টা। তাহলে ওপেকের সদস্য, ওপেক, হ্যাঁ ওপেকের বর্তমান সদস্য হচ্ছে 12, আর NAM-এর বর্তমান সদস্য হচ্ছে কত? 123। তোমার হচ্ছে 123, হ্যাঁ NAM-এর সদস্য হচ্ছে 121। তাহলে মনে রাখবা এর বর্তমান সদস্য কোনটি, মানে সর্বশেষ যে সদস্যটা আর কি, সর্বশেষ যে সদস্যটা আছে এটা আমাকে খুঁজে বাই করতে হবে। তোমাকে এই যে সাম্প্রতিক সময়ে এই সংস্থা থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে প্রিয় ভাইরা, আমি তোমাকে আগেই সতর্ক করে দিচ্ছি, এখান থেকে তুমি একটা প্রশ্ন পাবা, ইনশাল্লাহ। হ্যাঁ, এখান তুমি একটা পাবা। ওকে, তাহলে জোট নিরপেক্ষ আন্দোলনের 121তম, কততম? 121তম সদস্য কোনটা? মালদ্বীপ না, দক্ষিণ সুদান। হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে দক্ষিণ সুদান কোন মহাদেশের? দক্ষিণ সুদান কোন মহাদেশের? দক্ষিণ সুদান কোন মহাদেশের ভাইরা? দক্ষিণ সুদান আমার কোন মহাদেশের? হ্যাঁ ইকুয়েডর। একদম বলছে ইকুয়েডর হবে না, এটা হচ্ছে দক্ষিণ সুদান। কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার দক্ষিণ সুদান। উত্তর কি? উত্তর হচ্ছে দক্ষিণ সুদান হবে। হ্যাঁ, উত্তর দক্ষিণ সুদান। এখন আসি, ওকে ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলনের NAM সদস্য সর্বশেষ যোগ করে হচ্ছে দক্ষিণ সুদান। একটু দেখি আমরা, এই জোট নিরপেক্ষ NAM এর 121তম সদস্য হচ্ছে দক্ষিণ সুদান। একটু দেখি NAM মানে কি। NAM-এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 121। তাহলে ওপেকের 12 জন, NAM-এর হচ্ছে 121 জন। NAM-এর কয়জন? 121 জন। এর বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 121, এবং সর্বশেষ এই সংস্থায় যোগদানকারী রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। কি সুদান ভাইয়া? এই যে দক্ষিণ সুদান। সর্বশেষ যোগদানকারী হচ্ছে দক্ষিণ সুদান। 1961 সালের
যুগোস্লাভিয়ার বর্তমান সার্বিয়া বেলগ্রেড সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় এই ন্যামের, যেটাকে আমরা কি বলি নন অ্যালাইন মুভমেন্ট। যে নন অ্যালাইন মুভমেন্ট, এটা সর্বশেষ সহসংঘে যোগদানকারী রাষ্ট্র। এটা হবে না, এটা এখানে বলে দিচ্ছে, এটা আসলে কি হবে মানে দক্ষিণ সুদানের আগে হচ্ছে এটা, তাহলে এই শরীর করতে হবে দক্ষিণ সুদান এখানে, ঠিক আছে ভাইরা? তাহলে দক্ষিণ সুদান। ওকে, তাহলে আমি উত্তর পেয়ে গেছি ভাইয়া, উত্তর পেয়ে গেছি। আমার পরবর্তী প্রশ্ন আসি। তাহলে আমি পাইলাম ন্যামে পাইলাম 121 জন, ওপেকে পাইলাম হচ্ছে 12 জন। ওকে, 27 সেপ্টেম্বরের 2024 এশীয় উন্নয়ন ব্যাংক, মানে যেটাকে আমরা কি বলি এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, হ্যাঁ এশীয় ডেভেলপমেন্ট ব্যাংক, এই ব্যাংকের শুধু 69তম সদস্যপদ লাভ করে কোন দেশ? দেখবা এরকম প্রশ্ন তুমি বি নোটে পাইছো, ডি নোটে একটা এরকম প্রশ্ন পাবা। ওকে, তাহলে আমি বলে দিচ্ছি 27 সেপ্টেম্বর 2024 সালে এশিয়া উন্নয়ন ব্যাংক, যেটা আমরা এডিবি, এটা এশিয়ার একটা সংস্থা, এই সংস্থার 69তম সদস্যপদ লাভ করে কোন দেশ? বাহরাইন, ইসরায়েল, সৌদি আরব নাকি কাতার? এটা কোনটা হবে? তাহলে 27 সেপ্টেম্বর 2024 এশীয় উন্নয়ন ব্যাংকের এডিবি উন্নয়ন মানে 69তম সদস্যপদ লাভ করে বাহরাইন না, সৌদি আরব না, কাতারও না, এটা হচ্ছে ইসরায়েল, সেটা হচ্ছে কি ইসরায়েল। তাহলে এই সংস্থাগুলো কে বের হয়ে গেছে, কে যুক্ত হয়েছে, বর্তমান সদস্য সংখ্যা কত, এবং পরবর্তী সম্মেলনটা কোন জায়গায় হবে একটু বলে দিচ্ছি তোমাদেরকে। আমি তোমাকে এই নোট করে দিচ্ছি, বর্তমান সদস্য সংখ্যা কত পরীক্ষা আসতে পারে, হ্যাঁ আসতে পারে, সর্বশেষ বা এরকম হইতে পারে সর্বশেষকে যুক্ত হয়েছে, হ্যাঁ সর্বশেষকে যুক্ত হয়েছে এটা পরীক্ষা আসতে পারে, অথবা সর্বশেষকে বের হয়ে গেছে এখান থেকে প্রশ্ন আসতে পারে, অথবা তোমার হচ্ছে এটা আসতে পারে পরবর্তী সম্মেলনটা, হ্যাঁ পরবর্তী সম্মেলনটা মানে এই সংগঠনের বা এই সংস্থার পরবর্তী সম্মেলনটা কোন জায়গায় হবে, কোথায় হবে, কত সালে হবে, এরকম প্রশ্ন তুমি পাবা। তাহলে ক্যাটাগরি হচ্ছে সদস্য সংখ্যা কত, এইখান থেকে আসতে পারে, সর্বশেষ সদস্য যোগ হয়েছে কত, এটা আসতে পারে, পরবর্তী সম্মেলনটা কোথায়, এইভাবে প্রশ্ন আসতে পারে। তাহলে প্রশ্ন ক্যাটাগরি তোমায় বলে দিচ্ছি যে কিভাবে প্রশ্ন আসতে পারে। শুরু করতে হচ্ছে বি নাম্বারটা, ইসরায়েল, হ্যাঁ শুরু করতে হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে? ওকে ভাইরা, তাহলে আমি দেখি উত্তরটা আমি একটু বিস্তারিত আছে কিনা, নাই। ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হয়? অর্থাৎ বাংলাদেশের একটা জায়গা আছে, যেই জায়গাটা ভুটান পার্শ্ববর্তী দেশ আমাদের, এই ভুটান মানে ভুটানের একটা বিশেষ অঞ্চল বা স্পেশাল ইকোনমিক্যাল জোন কোথায় স্থাপন করা হয়? এটা কি কুড়িগ্রামে, নীলফামারীতে, গাইবান্ধা নাকি পঞ্চগড়ে? হ্যাঁ তোমার জানো বাংলাদেশের চা এরকম এক সংস্থা তিনটা, একটা হচ্ছে সিলেট, পঞ্চগড় আর চট্টগ্রাম। হ্যাঁ এডিবি সর্বশেষ যুক্ত হচ্ছে, তাহলে এডিবি সদস্য হচ্ছে আমার 69, এডিবি হচ্ছে 69, ওপেক, হ্যাঁ ওপেক হচ্ছে কি, ওপেক হচ্ছে আমার কত 12 দেখলাম 12, আর আমি পাইলাম নেম NAM নেম, এই নেমের পাইলাম কত ভাই 121, হ্যাঁ 121 জন, 121 12 69। ওকে ক্লিয়ার। তাহলে উত্তর হচ্ছে কুড়িগ্রাম। উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার কুড়িগ্রাম, এই নাম্বারটা কুড়িগ্রাম। একটু দেখি, এটা আমি দেখবো কুড়িগ্রাম কি আছে, কুড়িগ্রাম কি আছে দেখো তো। এই যে কুড়িগ্রাম উত্তরের সীমান্তবর্তী, অর্থাৎ কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ধরলা পারে কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে মহাসড়কের কি মাধবগ্রাম গ্রাম হতে যাচ্ছে, মাধবগ্রাম গ্রামে হতে যাচ্ছে ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এটা 2024 সালে মানে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন আর কি যিনি। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে কুড়িগ্রামের এই যে মাধবগ্রাম গ্রামের তোমার হচ্ছে বিশেষ অঞ্চল হতে যাচ্ছে আর কি, এখানে অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করার জন্য করা যাচ্ছে। ওকে ঠিক আছে, তাহলে হয়ে গেছে ভাই আমার সঠিক উত্তর হয়ে গেছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার ভুটান অঞ্চল কোথায় করবে? কুড়িগ্রামে। কোথায় ব্যয়? কুড়িগ্রাম। গ্রামের নাম বললো হচ্ছে মাধবগ্রাম। ওকে পরবর্তী প্রশ্ন আসি, 2024 সালের বর্ষ পণ্য মানে সবচেয়ে সেরা পণ্য কোনটা? পাটজাত পণ্য, তৈরি পোশাক, আইসিটি পণ্য নাকি হস্তশিল্পজাত পণ্য? এটা কি আসছিল পরীক্ষায় প্রশ্ন? আমার মনে হচ্ছে আসছিল মনে হয়। হ্যাঁ এটা বলতে হবে 2024 সালে বর্ষ পণ্য কোনটা, মানে সেরা পণ্য কোনটা? এটা হস্তশিল্পজাত পণ্য, আইসিটি পণ্য, তৈরিজাত পোশাক নাকি পাটজাত পণ্য, কোনটা? ওকে ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে এটা হচ্ছে আমার কি হস্তশিল্পজাত পণ্য, এটা সঠিক উত্তর, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। তাহলে প্রিয় ভাইরা 2024 সালের বর্ষ পণ্য কোনটা? উত্তর হচ্ছে হস্তশিল্পজাত পণ্য। ওকে ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আসে আমি দেখো। ওকে
তাহলে সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বার, হস্তশিল্পজাত পণ্য। ওকে, পরবর্তী বিষয় হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার বাংলাদেশে। বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার 1.20, 1.33, 1.15, 1.25। দেখো বাংলাদেশে কত দ্রুত জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে। হ্যাঁ, এটা হচ্ছে কি জনসংখ্যা বৃদ্ধির হার কত? এটা হচ্ছে 1.20, 1.33, 1.5, 1.15 নাকি 1.3? হ্যাঁ, একজন বলছে 1.33। এটা মনে রাখবা, সাম্প্রতিক সময় যেহেতু আসছে এটা বি নাম্বার, এটা মনে রাখবা। হ্যাঁ, এটা হচ্ছে 2024 সালের সমীক্ষা অনুযায়ী 1.33 হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থাৎ প্রতি 100 জনের মধ্যে জনসংখ্যা বাড়ছে 1.33। ওকে, ঠিক আছে, 33। পরবর্তী প্রশ্ন আমি আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার কি এটা, পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা, সরকার কোন সালের মধ্যে ম্যালেরিয়া নির্মূল লক্ষ্য নির্ধারণ করে? অর্থাৎ তোমার হচ্ছে বাংলাদেশে যে ম্যালেরিয়া রোগ আছে, ম্যালেরিয়া রোগ, এই ম্যালেরিয়া রোগটাকে একবার নির্মূল করে দেওয়ার জন্য মানে কোন সালকে বেছে নিয়েছে, কোন সালকে? হ্যাঁ, মানে ওই সালের মধ্যে আমি কি করবো, ম্যালেরিয়া রোগকে নির্মূল করে দিব। একজন বলতেছে ভাই এখানে কত সুন্দর পারে, বাট এক্সাম ওই যে বললাম ঘাবড়ে গেলে সমস্যা, ভয় পেলে সমস্যা। তুমি যখন ভয়কে জয় করতে পারবা তখন তোমার কাছে সাফল্য খুব ইজিলি ধরা দিবে। যেমন বাবর আলীর কথা যদি বলি, বাবর আলী, হ্যাঁ, তোমার জান চট্টগ্রামের সন্তান বাবর আলী। এই বাবর আলী যখন তাকাইছে উপরে, যখন ভয় পেয়ে গেছে, তখন তিনি কি করলেন, ভয় না পেয়ে জয় করে মানে উঠাও শুরু করলেন, উঠতে একেবারে শরীর জয় করে ফেলছে। যদি ভয় পেয়ে থেমে যাও তাহলে তুমি আর জয় করতে পারবা না, ভয় পেলে হবেই না। মানে অ্যাডমিশন ক্যান্ডিডেট তুমি, তোমার সাহস থাকতে হবে। এক্সাম হলের মধ্যে যে জায়গায় পরীক্ষা দিয়ে ফেলছো, নার্ভাসি কেটে গেছে, এখন জাস্ট ডি রোডের মধ্যে নিজের সর্বোচ্চটা দিবা। তুমি যা আসছে পরীক্ষা তুমি দেখবে সব পারো, বা যদি কনফিউশন, নার্ভাসনেস, এটা কি হবে কি, এটা হবে না, এটা এই যে চিন্তা ভাবনা করতে করতে সময় চলে যায়, শেষ। হ্যাঁ প্রিয় ভাইরা, এই টেনশনগুলো করবো না, এই টেনশনগুলো থেকে বেরিয়ে যত দ্রুত বেরিয়ে হইতে পারবা তত দ্রুত তোমার সাকসেস দ্রুত আসবে। ওকে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর কি? এটা 30। এটা কি 30? হ্যাঁ, 2030 সালের মধ্যে এটা শেষ, মানে নির্মূল করবে আর কি। ইসরায়েলের ভূখণ্ডে, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া, আমার এটা মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো সমসাময়িক বিষয়, একেবারে একটা সমসাময়িক বিষয় কি, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলায়, অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিনের, মানে ইরান ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েলের ভূখণ্ডে লক্ষ্য করে ইরানের প্রথম সরাসরি হামলার সামরিক শিরোনাম কি ছিল? হ্যাঁ, সামরিক শিরোনামটা কি ছিল? দেখো ভাইয়া, এটা মনে রাখবা। কেন মনে রাখবা? কারণ এই যে যুদ্ধ বিগ্রহ থেকে একটা প্রশ্ন তুমি পাবা, দেখবা হয় সেটা ইউক্রেন রাশিয়ার মধ্যে পাবা, অথবা তুমি দেখবা ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে পাবা। হ্যাঁ, ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে পাবা, আফগানিস্তান থেকে একটা পাইতে পারো। এই যে যুদ্ধ, তারপর সিরিয়া তোমার হচ্ছে সরকার পতন হইলো, এখান থেকে একটা আসতে পারে। হ্যাঁ, একবার সমসাময়িক বিষয়, তোমার সময় পাইলে আমি আবার একটা ক্লাস দিব, ওই ক্লাসের মধ্যে আমি সিরিয়া, বাংলাদেশ, পর হচ্ছে যে এখানে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ বিগ্রহ, বিভিন্ন সংস্থা আছে, এগুলো সম্পর্কে ক্লাস দিব ইনশাল্লাহ। তাহলে আমি প্রিয় ভাইরা, ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রথম সরাসরি হামলাকারী সামরিক শিরোনাম কোনটা ছিল? হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে আমার অপারেশন ট্রু প্রমিস। এই যে তাহলে কি অপারেশন ট্রু মানে সত্য, প্রমিস প্রতিজ্ঞা, যেটা অপারেশনটা সত্য, প্রমিস মানে প্রত্য প্রতিজ্ঞা আর কি। সঠিক উত্তর সি নাম্বারটা, এইভাবে আমার সি নাম্বার সঠিক উত্তর, অপারেশন ট্রু প্রমিস, ট্রু মানে সত্য। সি নাম্বার সঠিক উত্তর। দেখি আমি উত্তরটা মিলাবো, সেটা হচ্ছে কি এসি নাম্বারটা। এখন একটু দেখবো আসলে কি হয়েছিল, আশেপাশে কি হয়েছিল। 2024 সালের 13 এপ্রিলের ইরানের ইসলামী বিপ্লব রক্ষা বাহিনী, খেয়াল করো, এই যে পরীক্ষায় বিভিন্ন সংস্থা পড়েছে বাহিনী থেকে পরীক্ষায় বি ইউনিট একটা আসছে, ডি ইউনিট এরকম থেকে বেশি আসে। তাহলে এই যে দেখো 13 এপ্রিলের ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী, যেটাকে আমরা কি বলি আই আর পর কি জি, পর কি সি, IRGC, ইরাকি পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, বলেছে কি, বলেছে লেবানন গ্রুপ হিজবুল্লাহ এবং ইয়ামেনি হুতির সাথে সমন্বয় করে। তাহলে দেখো বাহিনীগুলোর নামগুলো তোমার দরকার আছে। দেখো কেন দরকার, দেখো খেয়াল করো। এটা হচ্ছে ইয়ামেনের বাহিনীর নাম হচ্ছে হুতি, এবং তোমার হচ্ছে ইরানের বাহিনী হচ্ছে কি IRGC, ইরাকি হচ্ছে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস। পরে হচ্ছে এখানে বলা হয়েছে লেবাননের গ্রুপ হিজবুল্লাহ। তাহলে লেবাননের যে গ্রুপটা সেটা হচ্ছে হিজবুল্লাহ, আর ইয়ামেনের হচ্ছে হুতি। মনে রাখবা ইয়ামেনের বাহিনীর নাম হচ্ছে হুতি। কি নাম ভাইয়া? হুতি নাম, এটা মনে রাখবা, হুতি।
হ্যাঁ, এখন দেখো পরে কি বলছে, পরে বলা হয় সমন্বয় করে এবং ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমি, কি মালভূমি, গোলান মালভূমির উপর আক্রমণ শুরু করে। এই অপারেশনের কোড নাম দেওয়া হয় সত্য প্রতিশ্রুতি অভিযান, যেটা নাম দেওয়া হয় কি, সত্য প্রতিশ্রুতি অভিযান, যেটাকে ইংরেজিতে বলা হয় অপারেশন ট্রু প্রমিস। অপারেশন ট্রু প্রমিস, এটা হচ্ছে আমার সঠিক উত্তর। ঠিক আছে, অপারেশন ট্রু প্রমিস খুবই ভালো একটা জিনিস, প্রমিস। হ্যাঁ, প্রমিস। ওকে, তাহলে সঠিক উত্তর পেয়ে গেছি ভাইয়ার আমরা। হ্যাঁ, তো সি নাম্বার সঠিক উত্তর পাইছি, সেটা হচ্ছে কি সত্য প্রতিশ্রুতি অভিযান, সত্য প্রতিশ্রুতি অভিযান। ওকে, পরবর্তী প্রশ্নে আসি আমি আমার পরবর্তী প্রশ্নে আসি। ওকে, এটা বর্তমান জাতিসংঘের শান্তিরক্ষা প্রেরণের শীর্ষ দেশ কোনটা? তোমরা জানো বাংলাদেশ সবসময় উপরে থাকে, কিন্তু এই জায়গায় উপরে হয় নাই, নিচে চলে গেছে। কিন্তু উত্তরটা কি হবে? উত্তরে বর্তমান সময়ে তুমি দেখবা জাতিসংঘের মধ্যে শান্তিরক্ষা বাহিনী প্রেরণের দিক থেকে বাংলাদেশ প্রায় 6000+ সংখ্যক পাড়ায় থাকে, কিন্তু এবার একটু ব্যতিক্রম হয়ে গেছে। এবার একটু ব্যতিক্রম, মে মাসে কি চেঞ্জ হয়ে গেছে, ব্যতিক্রম হয়ে গেছে। সেটা কি একটু বলতে হবে ভাই, একটু বলতে হবে সেটা কি। এখন বর্তমানে জাতিসংঘের একেবারে সাম্প্রতিক এটা জাতিসংঘের শান্তিরক্ষা প্রেরণে শীর্ষ দেশ কোনটি? তুমি যদি পুরান বই পড়ে আসো, সাম্প্রতিক না পড়ে তাহলে ধরা খাবা। যদি পরীক্ষা এটা আসো, তুমি বাংলাদেশ জায়গায় আসবা, বাট বাংলাদেশ হবে না এখন বাংলাদেশ হবে না। এখন বাংলাদেশ হবে না। ওকে প্রিয় ভাইরা, একটু বলতে হবে, এই জন্য বলে ফেলছো অলরেডি। তাহলে সঠিক উত্তর কি ভাই? হ্যাঁ, সঠিক উত্তর সীমান্ত। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার কি নেপাল বলছো, এই নাম্বারটা। তাহলে বর্তমান জাতিসংঘের শান্তিরক্ষা প্রেরণের শীর্ষ দেশ হচ্ছে নেপাল। শীর্ষ দেশ হচ্ছে কি কোনটা? আমার নেপাল। ওকে, শীর্ষ দেশ হচ্ছে আমার নেপাল। প্রিয় ভাইরা, নেপাল। তাহলে সঠিক উত্তর আগে ছিল বাংলাদেশ, বাংলাদেশ এখন ডাউন হয়ে গেছে, কম দিয়ে গেছে আর কি। হ্যাঁ, ওকে, পরবর্তী প্রশ্ন দেখি। এটা বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে? বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে? দিবস থেকে পরীক্ষা প্রশ্ন আসে বাবা, দেখতে হয় আমাকে। হ্যাঁ, আমাকে দেখতে হয়। তাহলে দেখো ভাইয়া। ওকে, তাহলে কি বলছি, এই যে এখানে বলা হয়েছে তোমার হচ্ছে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কোনটা? বলো। হ্যাঁ, বিশ্ব পল্লী উন্নয়ন দিবস কবে? 6 জুন, 6 জুলাই, 15 জুন নাকি 15 ডিসেম্বর? ওকে, হ্যাঁ, রেজাল্ট হয়তো আজকে দিবে না ভাই, আজকে দিলে দিয়ে দিত। রেজাল্ট হয়তো আজকে তেমন একটা সম্ভাবনা খুবই কম, সম্ভাবনা খুবই কম। হ্যাঁ, আগামীকালকে শিওরিটি পাবা আর কি, আগামীকালকে দিবে। হ্যাঁ, কারণ তোমার দেখবা B2 রেজাল্টটা খুব একদিন পরে দিয়ে দিছে, মানে এই পরীক্ষা হয়েছে পরের দিন রেজাল্ট দিয়ে দিছে। কিন্তু বি ইউনিটের রেজাল্টটা দিলে হচ্ছে কারণ হচ্ছে এই বি ইউনিটের পরীক্ষাটা 3টা বিভাগীয় শহর হয়েছে। ওই প্রশ্নগুলো, ওই অ্যান্সার শিটগুলো আসতে সময় লাগে, একটু সময় লাগার পর অনেক শিক্ষার্থীর একটা রেজাল্টটা তৈরি করতে, সেট করতে অনেক সময় ব্যাপার আসে, ভুল তৈরি করতে সময় লাগে এরকম। হ্যাঁ, তাই এইভাবে সময় লাগতেছে বেশি, টেনশন বাড়তেছে। তাই সঠিক উত্তর 6 জুলাই। তাহলে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হচ্ছে আমার 6 জুলাই। 6 জুলাই। হ্যাঁ, ওকে, 6 জুলাই। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হচ্ছে আমার 6 জুলাই। ওকে, পরবর্তী প্রশ্ন দেখি ভাই আমার। হ্যাঁ, এটা হচ্ছে দেখি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের প্লেনারিতে সর্বসম্মতিক্রমে প্রতি বছর 6 জুলাইকে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস হিসাবে ঘোষণা করে একটি রেজুলেশন গৃহীত হয়েছে। তাহলে 6 জুলাই কত ভাইয়া? এই 6 জুলাই হচ্ছে বিশ্ব পল্লী উন্নয়ন দিবস। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস 6 জুলাই। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার 6 জুলাই বিশ্ব পল্লী উন্নয়ন দিবস। বিশ্ব পল্লী উন্নয়ন দিবস। নেক্সট কোশ্চেন। ওকে, 2026 সালে 10ম আইসিসি T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে, মানে আর 2 বছর পরে, 1 বছর পরে, আর 1 বছর পরে 10ম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কোথায়? ভারত, শ্রীলঙ্কা, নাকি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে, নাকি যুক্তরাজ্য, আয়ারল্যান্ডে, নাকি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, নাকি যুক্তরাষ্ট্রে? কোনটা ভাই? এক্সাম আবার নেওয়া হোক। হ্যাঁ, সময় যায়, লালুর একটা কথা বলছে না যে সময় গেলে কি হবে না, সাধন হবে না। ওই সময় গেলে, সময় যাওয়ার পরে সময়ের কাছে যদি সময় না করো তাহলে কি সময় তোমাকে শিখে বিট্রয় করবে, আর সময় দেওয়া হবে না।
ওকে, তাহলে সঠিক উত্তর কি বা সঠিক উত্তর হচ্ছে আমার এই যেটা, তাহলে সঠিক উত্তর বি নাম্বারটা। ওকে, তাহলে ভারত আর শ্রীলঙ্কা যৌথভাবে তোমার হচ্ছে 2026 সালে 10ম আইসিসি টি20 বিশ্বকাপ যেটা হবে আয়োজন করবে কারা? ভারত আর শ্রীলঙ্কা, ভারত আর শ্রীলঙ্কা। ওকে, নেক্সট কোশ্চেন আসি, এটা হচ্ছে আমার এই যেটা কি লাগছে 34তম 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হয়? 34তম কবে হবে? এটা 2028 সালে। কত সালে ভাইয়া? 2028 সালে হবে। কোথায় হবে? লস অ্যাঞ্জেলসে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হবে তোমার হচ্ছে এইটা। তাহলে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিকটা অনুষ্ঠিত হবে 2028 সালে। 2028 সালে অনুষ্ঠিত হবে, খেয়াল রাখবা 2028 সাল, 2028 সাল, ঠিক আছে। ওকে, পরবর্তী দেখি, পরবর্তী প্রশ্ন আমরা দেখি 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এই যে কি বলছিলাম, লস অ্যাঞ্জেলস। হ্যাঁ, এটা হচ্ছে আমার কি লস অ্যাঞ্জেলেস, এটা কি এটা হচ্ছে আমার যুক্তরাষ্ট্র, এখানে তোমার হচ্ছে অনুষ্ঠিত হবে। তাহলে উত্তর কি ভাই? সেটা হচ্ছে লস অ্যাঞ্জেলস, এটা সঠিক উত্তর। ওকে, এর পরবর্তী প্রশ্ন আমি দেখি, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে এই যে এটা 2034 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ যেটা ফুটবল, হ্যাঁ যেটা হচ্ছে কি ফুটবল, এই যে ফুটবল ফিফা ওয়ার্ল্ড কাপ, এই ফুটবল ওয়ার্ল্ড কাপটা কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে? কোথায় অনুষ্ঠিত হবে? কুয়েতে হবে, সৌদি আরব হবে, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাত। কোথায় হবে ভাইয়া? ওকে, একজন বলছে হ্যাঁ, তাহলে 2034 সালে ফিফা ওয়ার্ল্ড কাপটা কোথায় হবে? সৌদি আরব হবে না কি হবে? একটু বলো। ওকে, সৌদি আরব, হ্যাঁ সঠিক উত্তর সৌদি আরবে। হ্যাঁ, আর তোমরা যারা ডি-ইউনিটের পরীক্ষা দিবা, ডি-ইউনিটের পরীক্ষার জন্য তোমাদের আইকিউ আমাদের একটা বেস শুরু আছে, আমাদের বেস গতকালকে শুরু হয়েছে, গতকাল আগের দিক থেকে শুরু হয়েছে আর কি। তোমরা যারা হতে চাও, ডি-ইউনিটে ক্র্যাক করতে চাও, জাস্ট আমাদের আইকিউ একটা কোচাল আছে, আমাদের সাথে যোগাযোগ করে বা পেজে মেসেজ দিয়ে আমরা তোমাদের বিস্তারিত বলে দেবো আর কি। ওকে, তাহলে 2034 সালের বিশ্বকাপ যেটা হবে সেটা হচ্ছে কোথায় হবে? সৌদি আরব হবে, সৌদি আরব হবে। আর 2030 সালে যেটা হবে, 2030 সালে যেটা হবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের 100 বছর পূর্তি হবে 2030 সালে। আর 3টা মহাদেশ মিলে হবে, এটা 3টা মহাদেশ মিলে হবে, 3টা মহাদেশ মিলে। পরবর্তী প্রশ্ন আসি, পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার এটা 23তম বিশ্বকাপ ফুটবল 2026 সালে মোট কতটি দল অংশগ্রহণ করবে? অর্থাৎ 2026 সালে যে ফিফা ওয়ার্ল্ড কাপটা হবে, এই ফিফা ওয়ার্ল্ড কাপটার মধ্যে কতটা দল অংশগ্রহণ করবে? উত্তর হচ্ছে আমার 48টা। কটা দেশ ভাইয়া? 48টা দেশ আমার অংশগ্রহণ করবে। কটা দেশ ভাইয়া? 48 দেশ আমার কি করবে? অংশগ্রহণ। তো সঠিক উত্তর হচ্ছে আমরা এটা 48 দেশ। কটা দেশ ভাইয়া? 48 দেশ অংশগ্রহণ করবে। ওকে ওকে, তাহলে 48টি ভিডিও কি করবে? সমান হচ্ছে 48টি দল অংশগ্রহণ করবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা দেখি 23তম ফুটবল বিশ্বকাপের ম্যাচ হবে কয়টা? ম্যাচ হবে সর্বমোট হচ্ছে 104টা, মেবি কয়টা হবে? 104টা, মানে টোটাল ম্যাচ 104টা ম্যাচ অনুষ্ঠিত হবে আর কি, 104টা ম্যাচ অনুষ্ঠিত হবে। হ্যাঁ, 4টাই। ওকে, এই হচ্ছে আমার ক্লাস, এ হচ্ছে আমার বিষয়ভিত্তিক যে সাম্প্রতিক যে বিষয়গুলো ছিল খুঁটিনাটি তোমাদের সাথে দেখা নেই। যেমন সর্বশেষ স্লাইড হচ্ছে আমার এটা, যেটা হচ্ছে আমার সিউ লাগবেই, যেটা হচ্ছে কি আমার সিউ লাগবেই লাগবে। এই যে সিউ লাগবেই, জাস্ট কমেন্ট জাস্ট সেকশনে জাস্ট জি লাগবে কিনা জাস্ট বলো, সিউ লাগবে কিনা, হ্যাঁ, বা সিউ লাগবেই একটা কমেন্ট করে দাও, জাস্ট দেখবো তোমাদের একটু কমেন্টগুলো। একজন বলছে বিস্কা বাচ্চা বলছে, মনে হচ্ছে কি বলছে, ওই বলছে কোন খেলানিক প্রশ্ন আটকানো যাবে না আর কি। যাক, না আটকাই দিলে ভালো, যদি পারো তাহলে তো ভালোই। ওকে, তাহলে আমি যেটা বলতে যাচ্ছি তোমাদেরকে, যে সিউ লাগবেই, কি লাগবে ভাইয়া? এই সিউ লাগবেই, এই সিউ যেহেতু লাগবেই, হ্যাঁ, এই তো একদম বলছে সিউ লাগবে, ফিজ আফিয়া, তারপর হচ্ছে অনন্যা, তারপর হচ্ছে হীরা বলতেছো, সবাই। হ্যাঁ, D1 নিয়ে দিব ভাই, আগে শেষ হোক, সবগুলো শেষ হোক পরীক্ষা, D1 যেহেতু শেষে আছে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, জাস্ট একবার ক্লাসে শেষ পর্যন্ত চলে আসছি, তোমাদের কাছে জানতে চাচ্ছি সিউ লাগবেই। হ্যাঁ, ডি ইউনিট যেটা আছে এই ডি ইউনিট সিউ লাগবে ভাইয়া, ডি ইউনিটটা যাতে ভালো করা যায়, ডি ইউনিটটা যাতে ভালো করা যায়। হ্যাঁ, তাহলে কি এই যে ডি ইউনিট যেটা আছে, ডি ইউনিট লাগবে, ডি ইউনিটের মাধ্যমে যেভাবেই হোক ক্র্যাক করতে হবে। আর ডি ইউনিট কিন্তু ভাইয়া আইকিউতে 20 নাম্বার, কয় নাম্বার ভাইয়া? আইকিউতে আমার 20 নাম্বার। আইকিউতে ভালো করতে হলে তোমার হচ্ছে যেই প্যাটার্নে করতেছে জাস্ট একটু বোঝার জন্য তোমাকে একটু ম্যাথমেটিক্যাল বিষয় আছে এবং কোনো অ্যানালিটিক্যাল স্কিলের মধ্যে কিছু বিষয় আছে যেগুলো খুব সহজে পাওয়া সম্ভব না। সেজন্য আমরা একটা আইকিউ বেশ শুরু করেছি, খুব কম দামে, খুব কম দামে তোমার হচ্ছে আমাদের কোর্স করতে পারবা। যেটা ক্লাস শুরু হয়েছে, লাইভ ক্লাস করতে পারবা, লাইভ ক্লাস করতে পারবা। আর তুমি হচ্ছে এই আইকিউর সাথে ইংলিশও পাবা,
ইংলিশও তুমি ফ্রি পেয়ে যাবে। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ইংলিশ নিয়ে ক্লাস হবে ভাই, ইংলিশ নিয়ে অবশ্যই ক্লাস হবে। তাহলে ভাই সিউ লাগবেই, আমি আর দীর্ঘায়িত করলাম না ক্লাসটা, যেহেতু সিউ লাগবে। হ্যাঁ, আমাদের সিউ লাগবে। হ্যাঁ, পরিশ্রম করো, সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো যাতে তোমার যাত্রাটাকে খুব সহজ করে দেয়। হ্যাঁ, লাস্ট অপশন হচ্ছে ডি ইউনিট, যাতে করে এটাতে মিস না যায়, পড়াশোনা মনোযোগ দাও, পড়াশোনা মনোযোগ দাও, আল্লাহ তাআলা হতাশ করবে না। পরিশ্রমী কখনোই হতাশ হবে না, হয় সে সিউ পাবে নয় সে অন্য কিছু পাবে, হতাশ কখনোই হবে না, সে অন্য কোনো জায়গাতে উপকৃত হবে। তুমি যে পড়তেছো এটা পরিশ্রম করতেছো, পরিশ্রমের বিনিময়ে কিছু তুমি পাবা, তুমি কখনোই হতাশ হবে না। তুমি যে সিউ যাচ্ছ, সিউ হয়তো তোমার জন্য বেটার না, ভালো নাও হইতে পারে, বাট তুমি পাবা, অন্য কিছু হয়তো ভালো কিছু পাবা, তুমি ইনশাল্লাহ পাবা। পাবা ভাইয়া, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তাহলে ভাইয়া আমি তাহলে আসি, ক্লাসটা এখানে শেষ করছি। হ্যাঁ, তাহলে শেষ করছি। তাহলে ভাইয়া তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ঠিকঠাক মতো পড়াশোনা করো, কন্টিনিউ করো। দেখা হবে পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।